মাজারে কি শুধু গাঁজা খাওয়া হয়? আপনারা যদি মাজারে গাঁজা খাওয়া হতো তাহলে তো আমার মনে হয় যে শুধু মাজারে অভিযান চালালে বাংলাদেশ থেকে সমস্ত মাদক উঠে যেত। আমার মনে হয় না মাজারের সাথে কোনো ভাবে গাঁজা সম্পর্ক আছে। এটা একটা ভুয়া কথা। আমরা ওই যে বলতে পারি মাদ্রাসায় ধর্ষণ হয়, তাহলে কি সব মাদ্রাসায় ধর্ষণ হয়? সব মাদ্রাসায় তো ধর্ষণ হচ্ছে না। কেউ যদি ব্যক্তিগত যে নেশা করে সে ব্যক্তিগতভাবে নেশা করে, সে মাজারেও যে নেশা করবে, সে মসজিদের পাশে যাও নেশা করবে, তার তো আসলে সে নেশাখোর, এটাই তার সে বিষয়। শুধুমাত্র মাজারকে কেন দোষারোপ করা হয় এই বিষয়টা আমার বোধগম্য না। গুলিস্তানে মাজারটা নিয়ে আমি কি বলবো? গুলিস্তানে মাজার তো আজকে না, বহু দিন থেকে একইভাবে চলছে, একইভাবে আছে। সেখানে পাগলরা থাকে, অনেকের থাকার জায়গা নেই, অনেক মানুষ সেখানে ঘুমায়। ওইখানে মাজারের সামনে দৃশ্য দেখেছেন? মাজারের সামনে দৃশ্য? কি দৃশ্য? বিভিন্ন নেশা দ্রব্য সেখানে সেবন করা হয়, সেই দৃশ্য দেখেছেন? আচ্ছা, নেশা দ্রব্য সেবন করা হয় শুধু কি আপনি শুধু মাজারেই দেখেছেন গোলাপশার সামনে যে নেশা দ্রব্য সেবন করা হয়? আপনি যেখানে কাজ করেন তার আশেপাশে কি কোথাও নেশা দ্রব্য সেবন করা হয় না? শুধুমাত্র গোলাপশার মাজারকে আপনি দোষ দিচ্ছেন কেন? বাংলাদেশে যেখানে যারা নেশা করা তারা বিভিন্ন জায়গাতে, আমার এই যে এখানে আমরা আছি, আশেপাশে কি নেশা হচ্ছে না? আপনারা সেগুলো নিয়ে কথা বলেন। একটা পাগল মাজারে, সে তার সংসার নাই, তার জীবনে কোনো কিছুই নাই, চাওয়া নাই পাওয়া নাই, এই লোকটা গাঁজা খাচ্ছে, আপনি তাকে নিয়ে পড়ে আছেন। একটা স্টুডেন্ট গাঁজা খাচ্ছে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা সেটা নিয়ে চিন্তা করছেন না। আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে যান, সেখানে কি কি সিন্ডিকেট আছে গাঁজার, সেগুলো ধরেন। আপনারা শুধু মাজার নিয়ে, পাগল নিয়ে এদের নিয়ে পড়ে থাকেন কেন? আসলে মাজার ভেঙে মসজিদ করা, এটা তো আসলে একটা বিশাল বড় বৈষম্য। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, আমি সক্রিয় ভূমিকা পালন করেছি শিল্পীদের মধ্য থেকে। আমরা চেয়েছি একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। এখানে মাজার একটা বিশ্বাস এবং মসজিদ মাদ্রাসা আরেকটা বিশ্বাস, মানে এগুলো সবই একই বিশ্বাস, হয়তো বিভিন্ন ধারা। তো এই মাজার ভেঙে মসজিদ করার কোনোভাবেই আমি যুক্তিকতা দেখছি না। আমরা যদি আমাদের বাপ দাদাকে ভুলে যাই তাহলে তো আমরা জারজ সন্তান, তাই না? আমরা তো কোনোভাবে মানে নিজের কোনো পরিচয় হয় না, তাই না? তো আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে ইসলাম কিভাবে এসেছে। আমাদের মধ্যে ইসলাম এনেছে ওলিয়া উলিয়াগণ। আমরা তাদেরই রজা ভেঙে, মাজার ভেঙে আমরা কি আসলে তৈরি করতে চাচ্ছি? মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা ভালো, মাদ্রাসা কোনোভাবেই খারাপ না, সেখানেও মানুষ তৈরি হয়। কিন্তু মাজারকে আপনারা কোনোভাবে ছোট করতে পারেন না, সেখানে অলি আলিয়া তৈরি হয়। আপনি যখন দেখবেন যে একজন মেডিকেল স্টুডেন্ট যখন সে মেডিকেলে পড়ে, তখন কিন্তু সে একজন ডাক্তার হয়, এবং যখন সে বুয়েটে পড়ে তখন সে ইঞ্জিনিয়ার। আমরা যারা আমি বাংলায় পড়েছি, সো আমি সাহিত্য নিয়ে কথা বলবো, বা এটাই তো হবে স্বাভাবিক, তাই না? তো যারা অলিয়া উলিয়া, এরা তো আসলে আকাশ থেকে ফেটে বের হবে না বা মাটি থেকে ফেটে উঠবে না, তাদের একটা রাস্তা লাগবে। কিভাবে তারা আউলিয়া হবে? আউলিয়া একবারেই হওয়া যাবে না। যারা আউলিয়া ছিলেন তাদেরকে অনুসরণ করে, তাদের মাজারে যে তারা জীবদ্দশায় যাদেরকে দেখেছেন, যে সমস্ত লোকরা উপস্থিত ছিলেন, তাদের কাছে শুনে 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 তাদের মতো করে আস্তে আস্তে জীবন যাপনে অভ্যস্ত হয়ে তারপরে তারা ওলিয়া উলিয়া হবে, তাই না? আমি একজন শিল্পী হিসেবে সরকারের কাছে এতটুকুই দাবি জানাবো, দেখেন আপনার তো সব সেক্টরেই সংস্কার করছেন। হ্যাঁ, আমি নিজেও বললাম যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো আমরা কিরকম সংস্কার চেয়েছি এটা আপনাকে আগে জানতে হবে। এই যে শিল্পীরা গান করছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে, এখন বসে আছে, দেখেন একটা শিল্পীরও কোনো কার্যক্রম নেই। আমরা মাস্টার্স কমপ্লিট করে আজকে গান করতে এসেছি, তাহলে আমরা এখন আমারই বন্ধু বান্ধবরা যারা আছে বিভিন্ন, হয়তো তারা গান করছে না, বিভিন্ন সেক্টরে কাজ করছে, তারা কিন্তু তাদের কাজে অবশ্যই অংশগ্রহণ করেছে, কিন্তু আমি বসে আছি। কেন এই বৈষম্যটা হচ্ছে? সরকারের কাছে আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে এবং আমাদের অত্যন্ত সবার পছন্দের ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের মতো শিল্পী যারা আছে, যারা এডুকেটেড বা বিভিন্ন মেধার ভিত্তিতে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আমাদের নিয়োগ দেন, আমরা কাজ করি, একটু বয়সের সময়সীমাটা এখানে একটু শিথিল করেন। দেখেন আমরা সংস্কৃতি নিয়ে কত দূর এগিয়ে যেতে পারি। একটা দেশ তো কখনোই সংস্কৃতির বাইরে না। আপনি সংস্কৃতিতে যত এগিয়ে যাবেন আপনার দেশ তত উন্নত হবে।